তো অনেকেই কিন্তু জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল। ভাই, ডক্টর ইউনূস তো গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান করছে। সে নোবেল নোবেল পুরস্কারও পাইছে। এখন তাহলে সে রাজনীতিতে আসলো কেমনি? ঠিক আছে, তোমার কথা। এখন রাজনীতিতে আসার পেছনে ডক্টর ইউনূসের বিশাল একটা গল্প আছে, যেটা হচ্ছে উনি একজন শিক্ষক ছিলেন। শিক্ষক থেকে উনি এই ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন, মানে উনি এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তারপরে ধীরে ধীরে হচ্ছে উনি এটাকে বড় করেন। আর এটা যখন বড় করার পরে হচ্ছে উনি এটা বিদেশে যে আছে যারা ডোনার দাতা আছে এদের সাথে যোগাযোগ করে। এরা জানে যে বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে গ্রামীণ ব্যাংক দাঁড়াইছে এবং হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে। তারপরে এটা নিয়ে গবেষণা করার পরে এরা বলল যে না, উনি অনেক ভালো একটা মহৎ কাজ করতেছে, সামাজিক কাজ করতেছে। তারপর ডক্টর ইউনূসকে এই নোবেল শান্তির যে নোবেল পুরস্কার আছে এটার জন্য মনোনীত করে। পরবর্তীতে হচ্ছে উনি এই নোবেল পুরস্কার অর্জন করেন। এখন তোমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে উনি রাজনীতিতে কিভাবে আসলো, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, ওনার রাজনীতিতে আসার পেছনে হচ্ছে এই যে নোবেল পুরস্কার, এটার একটা আছে, গল্প আছে। সেটা হচ্ছে উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে উনি ভাবলো যে আমি যেহেতু মানুষের জন্য কাজ করতেছি, মানুষের ভালো চাইতেছি, সমাজের দেশের ভালো চাইতেছি, তো আমি একটা রাজনৈতিক দল গঠন করি। এটা হচ্ছে যেটা মানুষের উপকারে আসবে। তারপরে উনি করলো কি, যে নোবেল পুরস্কারের মাত্র 5 মাসের মাথায় একটি রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে, যেটা সবাই অবাক করে ফেলে। মানে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, বড় বড় দুইটা দল আছে, এটা তো জানোই কোন দুইটা দল। এবং যারা ছোট ছোট দলগুলো আছে সবাই অবাক হয়ে যায়, এবং দেশের মানুষও মোটামুটি অবাক হয়ে যায় যে তার এই সুন্দর একটা পদক্ষেপের কারণে। কিন্তু যারা বড় বড় রাজনৈতিক দল ছিল, হ্যাঁ, তারা কিন্তু তার এই উদ্যোগে অনেক মনঃক্ষুণ্ণ হয়। কারণ সে যদি রাজনীতিতে আসে তাহলে তো তোমার যে এই সমস্ত রাজনৈতিক দল আছে তাদের জন্য সে একজন কম্পিটিটর হয়ে যাবে, মানে প্রতিযোগী হয়ে যাবে। তাহলে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তখন তারা ভাবলো যে না, ডক্টর ইউনূসকে রাজনীতিতে আসতে দেওয়া যাইব না। তখন এই যে একটা ঝামেলায় উনি পড়ে গেল, রাজনৈতিক ঝামেলায় জড়ায় গেল। এরপরে হচ্ছে 2007 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন হচ্ছে উনি এই নির্বাচনের অংশগ্রহণের চিন্তা ভাবনা করে। কিন্তু হচ্ছে যে উনি যে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করে, এইটা হচ্ছে বড় বড় দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। উনি কিন্তু ওই টাইম পর্যন্ত কিন্তু উনি কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে নাই, হ্যাঁ। মানে উনি জাস্ট খালি বলছে মুখে, এবং ওনার একটা রাজনৈতিক দল গঠন করবে এবং রাজনৈতিক দলের নামও উনি কিন্তু হচ্ছে নির্ধারণ করছিল, যেটা মানুষের কাছে মানে পরিচিতি পায়। এটা আমি বলতেছি সবগুলাই তোমার প্রশ্নের উত্তর। তো হচ্ছে উনি এই 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার যে হয়, হ্যাঁ, সেখানে তোমার যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরাতে -2 ফর্মুলা সেই সময় বেশ আলোচনায় আসে। এটা হচ্ছে মানে দুইটা দলকে মাইনাস করে হচ্ছে নতুন কোনো দলকে আনা। এবং সেই ক্ষেত্রে 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, এবং হচ্ছে -2 ফর্মুলার পেছনে ডক্টর অধ্যাপক ইউনূসকেই মাস্টার মাইন্ড মনে করা হয়, হ্যাঁ। তো যাই হোক, 2007 সালে যখন সেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, সেনা সমর্থনে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে এই সরকার গঠন করা হয়েছিল। তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মইনউ আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান উভয় মিলে -2 ফর্মুলা ওই পরিকল্পনা করছিল। তখন এই -2 ফর্মুলায় যদি তাদের মাইনাস করা হয়, তখন কার নেতৃত্বে আনা যায়, অনেক চিন্তা ভাবনা করে তারা ভাবে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে একটি নতুন দল গঠন করলে এবং তাকে যদি সেই দলের প্রধান হিসেবে সরকার প্রধান করা যায়, তাহলে হয়তো বা জনগণ মাইনে নিব। তখন সে কী করেছে, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ নেত্রী উভয়কে, হ্যাঁ, উভয়কে সে নির্বাসিত করার চেষ্টা করে।
এবং নতুন একটি দল গঠন করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করা হয়। সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দল গঠনের জন্য জোরালো আহ্বান জানানো হয়। ওই সময় রাজনৈতিক দল গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে যে আলোচনা হয়, সেই আলোচনার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সে তার একটা নতুন দলের নাম জনগণের সামনে প্রকাশ করে। সে তার দলের নামটা দেয় হচ্ছে নাগরিক শক্তি। এই ডক্টর মোহাম্মদের দলের নাম কিন্তু সে দিছিল, সেটা হচ্ছে নাগরিক শক্তি। বুঝতে পারছো? তো ওই নাগরিক শক্তি যখন নাম প্রকাশ পায়, তখন হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের মাথা ঘোরায় যায়। তারপরে হচ্ছে সেই সময়ে সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার বার দায়িত্ব নিতে বলছিলেন, তবে তিনি তা নাকচ করে দেয় এবং পরবর্তীতে ওই নাগরিক শক্তি নামে সে যে দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকে সে সরে আসে। মানে হচ্ছে ওই যে -2 ফর্মুলা যখন তোমার কার্যকর হইল না, তখন ওই ডক্টর ইউনূস একটা মানে বিশাল রাজনৈতিক চাপে পড়ে এবং তখন ডক্টর ইউনূস সে বুঝতে পারছিল যে রাজনৈতিক দল গঠনের উদ্যোগটা সেই সময় তার ভুল সিদ্ধান্ত ছিল এবং যে কারণে তাকে দেশের ভেতরে রাজনৈতিকভাবে এই দীর্ঘ 16-17 বছর হেনস্থার শিকার হতে হয় এবং পরবর্তীতে যে 2008 সালে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে দল গঠন করে সরকার পরিচালনা করে, তখন এই সে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দেশের এই অরাজকতার জন্য ইউনূস সরকারকেই দায়ী করছিল এবং হচ্ছে এই ইউনূস সরকারকে এই সমস্ত পরিকল্পনা মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করে। তারপরে হচ্ছে সে এইভাবে আওয়ামী লীগ হচ্ছে রাজনৈতিক রোষানলের ভাবে যে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের ওপরে জোর জবরদস্তি বিভিন্ন হামলা মামলা করে, বিভিন্ন দুর্নীতির মামলায় তাদেরকে আটকায় তোমার বিভিন্ন হয়রানি করে। তো এইভাবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক জীবন শুরু হয়। তো অনেকেই কিন্তু জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল। সে একজন ভালো মানুষ এবং দেশের মঙ্গলের জন্য সে এই ওই যে বললাম যে নাগরিক শক্তি নামের সেই দলটা সে গঠন করতে চেয়েছিল। তো এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক যাত্রা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে মূলতই সে একজন খুবই ভালো মানুষ এবং দেশপ্রেমী এবং সমাজপ্রেমী। তো তার দ্বারা বাংলাদেশের উপকারই হয়েছে, অপকার হয় নাই। কারণ বিশ্ববাসীর দরবারে বাংলাদেশের পরিচয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সুনাম এবং বাংলাদেশি হিসেবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশি যিনি হচ্ছে নোবেল পুরস্কার অর্জন করছে, যেটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ একটা গৌরবময় অর্জন। তো যাই হোক, জাতি হিসেবে আমরা ওনার জন্য ধন্য। এখন যেহেতু উনি বর্তমানে হচ্ছে এই বাংলাদেশের ক্রান্তিকালীন সময়ে এই বিপ্লবী সরকারের প্রধান হিসেবে যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করছে, তো সেই হিসেবে আমরা দেখতে পারতেছি যে উনি মোটামুটি ভালোই কাজ করতেছে। দেশের আইন শৃঙ্খলা অর্থনীতি মোটামুটি সচল আছে। হ্যাঁ, তো পরবর্তীতে উনি কি এই ক্ষমতার প্রধান হিসেবে থাকে না অন্য কাউকে দিয়ে চলে যায়, এখন এটা দেখার বিষয়। তো আমরা সেই অপেক্ষায় থাকব। তো পরবর্তীতে আবার নতুন কোনো পডকাস্টে আপনাদের সামনে হাজির হব। সেই সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর হচ্ছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ডক্টর ইউনূস এর রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আপনাদের যে ধারণা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।